মানে জ্যোৎস্নাময়ী স্কুলের সেই টিচার, এই স্কুলে যোগদান করতে আসা, মানে রবীন্দ্রনগর গার্লস হাই স্কুলে, এবং তিনি আসছেন। মানে শিক্ষা তো মানুষের একটা সব থেকে বড় সম্পদ। হ্যাঁ, এর থেকে বড় সম্পদ কিন্তু আর কিছু হয় না। কারণ এই শিক্ষা এমন একটা সম্পদ যেটা কেউ তোমার কাছ থেকে চুরি করে নিয়ে যেতে পারবে না, কেউ কেড়ে নিয়ে যেতে পারবে না। তো দিদি, আমার খুব একটা আবৃত্তি তোমার গলায় শুনতে ইচ্ছে করছে। মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন, রবাহুত অনাহুতের জন্যে। Hi, this is Chef Ranveer Brar, and I'm here to tell you that also gives me the license to guarantee you brilliance on behalf of IIHM. Join International Institute of Hotel Management. শুভ সন্ধ্যা। পডকাস্ট নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হয়ে গিয়েছি। আমাদের শহরে এমন অনেক মানুষ রয়েছেন যারা খুব গোপনেই তাদের যে বিস্তারিত কর্মকাণ্ড সেটা তারা করেই চলেছেন, আর এমন মানুষের বোধহয় আমাদের শহরে অভাব নেই। আজ আমাদের স্টুডিওতে হাজির রয়েছেন আমাদের শহরের আরও এক মানুষ, যিনি রাষ্ট্রপতি পুরস্কার তো পেয়েছেন শিক্ষারত্ন। তিনি ডিলিট নিয়েছেন জার্মান ইউনিভার্সিটি থেকেও। এছাড়াও রয়েছে তার পুরস্কার ঝুলিতে আরও অনেক কিছু। তবে তার সবথেকে বড় পুরস্কার বোধহয় তার স্কুলের যারা পড়ুয়ারা, অর্থাৎ সেই কচি কাঁচা যারা রয়েছে, সেই মেয়েরা যারা একনিষ্ঠভাবে তাদের সঙ্গে তাদের এই দিদিমণিকে পেয়েছেন, আর যেই দিদিমণি তাদের প্রতি পদক্ষেপে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে সব রকমভাবে সাহায্য করে চলেছেন। বলা যেতে পারে আমাদের শহরের যারা নারীদের মধ্যে যারা শিক্ষাকে বিস্তার করার চেষ্টা করেছেন, তার মধ্যে এক এবং অন্যতম আমাদের দুর্বা ব্রহ্ম। হ্যাঁ, আজ আমরা তাকে স্টুডিওতে পেয়ে গিয়েছি। দুর্বাদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এবং খুব বলতেও ইচ্ছে করছে যে স্কুল থেকে সরাসরি কিন্তু একটা ফোনের মাধ্যমে তিনি কিন্তু আমার কাছে চলে এসেছেন, তাই জন্য আমরা সত্যি আপ্লুত। তো প্রথমে বলি, কেমন আছো দিদি? এই চলে যাচ্ছে, মোটামুটি ভালোই আছি, তোমাদের শুভেচ্ছায়। আর স্কুলের কাজ এখন কি রকম চলছে? হ্যাঁ, স্কুলের কাজ তো এখন দেখো সারা বছরই আমাদের একটা চাপের মধ্যেই থাকে। তারপরে এখন মাধ্যমিকের রেজাল্ট পাবলিকেশন হবে, যে তার আগে একটা এক্সট্রা চাপের মধ্যে আছি, চলছে। এছাড়া যা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম সেটা তো থাকেই। তাছাড়াও আমি ওই এনআইএসের অবজারভার, স্পেশাল ডিউটি, তো সেই সময়েরও আবার এপ্রিল মের যে থিওরির পরীক্ষাগুলো চলছে, জাস্ট প্র্যাকটিক্যালটা শেষ হলো, এখন আবার থিওরিটা চলছে। তো সেগুলো বিভিন্ন সেন্টারগুলো ভিজিটে যেতে হয়। এই সব মানে কাজই আমার বড় বন্ধু, আর কাজ নিয়ে থাকতে আমি ভালোবাসি। তো এইভাবেই চলছে কাজের মধ্যে। তো কখনো ভেবেছিলে যে এইরকমভাবে মানে সকাল থেকে রাত একেবারে মানে প্যাকড আপ শিডিউল যেটা বলে, একদম সেই প্যাকড আপ শিডিউলের মধ্যে এইভাবে জীবনটা বাধা হয়ে যাবে, এরকম কি কল্পনা ছিল, না একটু অন্যরকম কিছু ভাবনা ছিল? এতটা যে এইভাবে বাধা পড়বো মানে কর্মজগৎ নিয়ে, এটা আমি সেরমভাবে কোনো দিনই সেইভাবে ভাবিনি। আমি একদম প্রথমে কিন্তু খুব মানে ঘরোয়া যে অন্তর্মুখী বাচ্চা যেরকম বলে আর কি, শিশু, তাই ছিলাম প্রথমে। মানে একটু ঘর কুনোই বলতো আর কি সবাইকে। সেই মানে একটা এমন একটা আমার ট্রান্সফরমেশন হলো, আমি নিজেই সেটাতে অবাক হয়ে যাই। মানে এমনভাবে আমাকে কিছু কিছু কাজের মধ্যে মানে আমি বাঁধা পড়ে গেলাম। তো সেই জন্য এখন আমি নিজেই খুব অবাক হয়ে যাই যে আমার আগের জীবনটার সঙ্গে এই জীবনটা আমি ঠিক মেলাতে পারি না। মানে ছোটবেলার যে জীবনটা ছিল সেটা মানে এক একটা বাচ্চা থাকে না, খুব বকিস, মানে বই নিয়ে পড়ে থাকে, ঘর কোনো বাড়ি থেকে একা একা বেরোতে ভয় পায়, সেইরকম ধরনের আমি ছিলাম। এবং আমার বাড়িতে ছোটবেলার থেকেই মানে নাটকের মহড়া হতো। আমার মাও মানে বিখ্যাত নাট্য অভিনেত্রী ছিলেন, আমরা জানবেও, এখানে শিলিগুড়িতেও উনি প্রত্যুষা ছিলেন। বাবাও নাটকের সঙ্গে যুক্ত ছিলেন খুব প্রত্যক্ষভাবে। তো আমাদের বাড়িতেই মহড়া হতো, মানে নাটকের মহড়া, গ্রুপ থিয়েটারে। এবং পাশে একটা ঘরে, মানে আমি তখন কিন্তু নাটকের মধ্যে সেইভাবে আমি নিজেকে সেইভাবে এনগেজড করিও নি। মানে এমনি বই পড়তে, ছবি আঁকতে খুব ভালো লাগতো, মাঝে মাঝে একটু আবৃত্তি করতাম, আবৃত্তিটা তো বরাবরই আমি ভালো লাগতো।
তো সেই পাশের ঘরে আমি পড়াশোনা করতাম। হ্যাঁ, এখনকার দিনে তো বাচ্চারা মানে বাবা একটু আওয়াজ হলে পরে একদম হলে না, পড়বে না, হ্যাঁ, বাবা মা সারাক্ষণ দুজনে অ্যাটেনশন দিয়ে রেখেছে। হ্যাঁ, তাইতেও তাদের মানে সমস্ত সব অভিযোগ শুনি যে বাচ্চা পড়ে না। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমার ক্ষেত্রে একদমই অন্যরকম ছিল। আমি মানে ওই মানে একটা ঘরের মধ্যে আমার একটা ঘর ছিল, সেইটাতেই আমি বইপত্র নিয়ে বসে থাকতাম। মায়েরা অভিনয় করতেন, তারপরে কলশো আসতো, বাইরেও যেতেন কলশো করতে। আমি তখন হয়তো দিদা আসতেন, দিদার কাছে থাকতাম। এইরকম আমার জীবনটা ছিল। এবং ছোটবেলা থেকে ওই রকম থাকে না, খুব মানে ঘরোয়া এই ধরো যে হ্যাঁ চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো, মানে সেটা ভাবনা ছিল। হ্যাঁ, মানে স্বাবলম্বী হব, শুধু চাকরি নয়। যদি চাকরি নাও পাই, ধরো আমি একটা স্কুল খুলবো, মানে অ্যাজ আবৃত্তির স্কুল খুলবো বা কিছু, বা মানে এমনি যাই হোক বাচ্চাদের অন্তত পড়াবো। হ্যাঁ, আমি নিজেরটুকু নিজে যাতে চালাতে পারি, নিজে at least। স্বাবলম্বী। কারণ আমার বরাবরই ছিল আমি একটি মাত্র সন্তান বাবা মায়ের। তো ছেলে হোক মেয়ে হোক, আমি সেটা মানে তাদের ভার আমাকে নিতে হবে বাবা মায়ের। সেটা আমার ছোটবেলা থেকেই একদম মানে নিজের থেকেই ওটা তৈরি হয়ে গিয়েছিল যে আমাকে কিছু একটা করতে হবে, এবং আমাকে নিজের শুধু নিজের ভারটা স্বাবলম্বী হয় না, আমি যেন ওনাদের দায়িত্বটাও আমি বহন করতে পারি বাবা মায়ের। সেই জিনিসটা আমার কিন্তু ছোটবেলা থেকেই ছিল। আর আমি ভাবতাম মানে যেরকম সেটা করে মানে ঘর সংসার করে যেরকম মানে ঘরোয়া টাইপের সেই ধরনের এটাই ছিল। কিন্তু পরবর্তীকালে হ্যাঁ জীবনের সঙ্গে মানে ঈশ্বর আমাকে হয়তো এইভাবে করে দিলেন, মানে এত এই পরিবর্তনটা ঠিক কোন সময়টায় হলো, বা কেন মনে হলো যে হঠাৎ করে পরিবর্তনটা নিজের থেকে তো নিশ্চয়ই আসলো না? মানে কিছু কিছু জিনিস বলা হয় যে আমাদের ভাগ্যে যদি না থাকে সেটা সম্ভব নয়, হয়তো এটা ভাগ্যে ছিল, এই জায়গাটা ছিল, তো তার জন্য একটা প্রচেষ্টার দরকার হয়। তো তোমার তরফ থেকে সেই প্রচেষ্টা কবে থেকে শুরু হলো? আমার মেইনলি শুরু হলো ধরো যখন আমি তো মানে এমনি শিক্ষিকা, অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে যোগদান করি জ্যোৎস্নাময়ী স্কুলে। তারপরে যখন আমি মানে প্রধান শিক্ষিকার হিসেবে সেই তার পরীক্ষা দিলাম, দেওয়ার পরে আমি পেয়েও গেলাম, এবং তখন জাস্ট আমার এই 10 বছর চাকরি সবে আমার কমপ্লিট হয়েছে আর কি। এবং তখন আমার স্কুল থেকেও, আগের স্কুল থেকেও যে সেই বড়দি ছিলেন, উনি খুব স্নেহ করতেন আমাকে, ছোট বোনের মতো। উনি বলে, না তুই ইয়ে করিস না, যাস না, এইভাবে স্কুল সামলানো কিন্তু খুব একটা গুরু দায়িত্ব। তোর আদার্স যেগুলো আছে, যেমন তুই এই যে ভালো কবিতা লিখিস বা আবৃত্তি করিস, হ্যাঁ এগুলো সব কিন্তু হয়ে যাবে, কারণ মানে ওগুলোকে একটা সাইডে রেখে দিতে হবে। উনি নিজেও তো এগুলো মানে এক্সপিরিয়েন্স করছেন যে একটা ইনস্টিটিউট সামলাতে গেলে কত রকম সব কিছুর মধ্যে দিয়ে যেতে হয়, মানে রাজনৈতিক একটা চাপও অনেক সময় আসে, বা অ্যাডমিনিস্ট্রেশন সামলানো, মানে স্কুলের মধ্যেও বিভিন্ন রকম ধরো কিছু গোষ্ঠী তৈরি হলো, বা কিছু নিজেদের মধ্যে তাদের সবার সঙ্গে মিলজুল করে থাকা, বা কিছু থেকে কিছু হলেই তো সব কিছু হেড অফ দ্য ইনস্টিটিউশনের এই দায়িত্ব বর্তায়। তো তুই কিন্তু পারবি না এত কিছু। তা কিন্তু আমি তো বললাম যে না ম্যাডাম, আমার খুব ইচ্ছে আমি এরকম হব। এবং তারপরে উনি সেই প্রথম দিন আমি যখন মানে যোগদান করতে আসি মানে আমার এই স্কুলে, কোনো HM তো বোধহয় এরকম হবে না, উনি আমাকে সঙ্গে করে নিয়ে এলেন। আচ্ছা, মানে আমি যেহেতু মানে আমাকে এতই স্নেহ করতেন উনি, আমাকে মানে জ্যোৎস্নাময়ী স্কুলের সেই টিচার, এই স্কুলে যোগদান করতে আসা, মানে রবীন্দ্রনগর গার্লস হাই স্কুলে, এবং তিনি আসছেন হেড টিচার। এটাও একটা বড় প্রাপ্তি, বিশাল প্রাপ্তি। মানে আমার তো নিজের দিদি বলতে নেই কেউ, মানে উনি মানে ভীষণই, আমি বললাম ওকে একদম ছোট বোনের মতোই ভালোবাসতেন। উনি সঙ্গে করে নিয়ে গেলেন, বলে না তুই এসব বুঝতে পারবি না, কোথায় কি থাকবে না থাকবে, ব্যাপার কি ব্যাপার, আমি তোকে নিয়ে যাব করে। তারপরে উনি সমস্ত সব মানে হিসাব নিকাশ, ক্যাশবুক ট্যাশবুক সব উনি দেখলেন। দেখে উনি বললেন যে না সব ঠিক আছে তুই জয়েন করতে পারিস। মানে উনি ভাবছেন কোথায় কি হয়ে আছে, যদি বলা যায় মানে অলিখিত অভিভাবক একেবারে। সত্যি তাই, একদমই তাই ছিল। মানে অভিভাবক তো আমরা মানে জন্মের থেকেই অভিভাবক পেয়ে থাকি, কিন্তু উনি ছিলেন বোধহয় অলিখিত অভিভাবক, যে এত সুন্দরভাবে মানে ঠিক জায়গায় যাচ্ছে কিনা, সঠিক সে পদ আছে কিনা। এবং আমি যে পেয়েছি এটাও আমার একটা বিরাট ভাগ্য আমি মনে করি, যে উনি যে ওনাকে যে আমি পেয়েছিলাম, উনি এখন আমি ভীষণই মনে হয় কি নাম ওনার, স্বপ্না বসু লাহিড়ী। উনি রিটায়ার করে গেছেন, জলপাইগুড়িতে থাকে। স্বপ্নাদি যদি দেখেন এটা তাহলে আমার খুব ভালো লাগবে। নিশ্চয়ই দেখবে, কারণ আমাদের অনেক দূর অবধি রয়েছেন ভিউয়ার্সরা রয়েছেন, দেখেন, লিংক শেয়ার করলে নিশ্চয়ই যাবে। তো
এইভাবে শুরু হলো পরীক্ষা দেওয়ার পরে। তো প্রথম থেকে কি ভাবনা ছিল যে স্কুলের টিচার হওয়া, তা ছিল? না না, এটা ছিল আমার। এটা ছিল, মানে ওই টার্গেট নিয়ে পড়াশোনা চলছিল। আমার কিন্তু আমার চেয়েছিল, আমার মানে দাদু বলতাম, ঠাকুরদা চেয়েছিলেন আমি ডক্টর হব। এবার আমার বাবার ইচ্ছে ছিল আমি IAS হব। হ্যাঁ, কিন্তু আমার কিন্তু বরাবরই ছিল যে আমি এই টিচিং লাইনেই আসবো। এবং টিচিং লাইনটা আমার মনে হয় আর কি, মানে এই প্রফেশনটা অন্য প্রফেশনের থেকে আলাদা মনে হয় এই কারণেই। দেখো, অন্যান্য প্রফেশনগুলোতে না, মানে তুমি যদি কিছু সমাজের জন্য করতে চাও বা তুমি যদি কিছু মানে সার্ভিস দিতে চাও, তাহলে ভলান্টিয়ার সার্ভিস বলো, সেটা তোমার পেশার থেকে বেরিয়ে গিয়ে অন্য একটা সময় বার করে তোমাকে কোনো ভলান্টিয়ার অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হতে হবে, সেখানে দিয়ে করতে হবে। কিন্তু মানে শিক্ষা তো মানুষের একটা সব থেকে বড় সম্পদ। হ্যাঁ, এর থেকে বড় সম্পদ কিন্তু আর কিছু হয় না। কারণ এই শিক্ষা এমন একটা সম্পদ যেটা কেউ তোমার কাছ থেকে চুরি করে নিয়ে যেতে পারবে না, কেউ কেড়ে নিয়ে যেতে পারবে না। এবং তুমি এটা যত বিলোবে, যত দান করে, সেটা তত বাড়বে, তত, তাই না? এবং সেটা যদি তুমি দেওয়ার কাজটা মানে তোমার প্রফেশনের মধ্যেই তোমার পেশার নেশা যদি মিলে যায়, তাহলে এর থেকে ভালো জিনিস তো আর কিছু হতে পারে না। আর তাছাড়া আমাদের মানে আমি যে স্কুলে আছি, মানে ফার্স্ট জেনারেশন লার্নার বাচ্চারা সব আসে, এবং তাদের এমন অবস্থা, মানে তাদেরকে ধরো আমি বই দিলাম, বা ওই স্পোর্টসের সময় স্পোর্টসটা প্রাইজগুলো আমি ধরো স্পন্সর করে দিলাম, বা মিড ডে মিলে একদিন মনে হলো যে ওদের মানে কেউ কোনো দিদিমণি মনে হলো যে কিছু আমরা খাওয়ালাম বা কিছু, মানে এটার জন্য আমাকে আলাদা করে কোনো একটা অর্গানাইজেশনের সাহায্যও কিন্তু নিতে হচ্ছে না। আবার অন্য কারোর কাছে কি হাতও পাততে হচ্ছে না। মানে এবারে আমি স্কুলের মধ্যে আমার যদি কিছু মানে ব্যক্তিগতভাবে কিছু করার ইচ্ছে থাকে, তাহলে আমি কিন্তু ওই স্কুলটাতে, ওই স্কুলের বাচ্চাগুলোর মধ্যেই আমি করতে পারি, তার জন্য আলাদা করে যেতে হয় না। আর লেখাপড়াটা তো মানে শিক্ষাদানটা তো বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, আর একটা পোস্টে আমি ধরো IAS হলাম বা অন্য কোনো বড় পোস্টে তুমি গেলে, যদি বলা যায় যে সাধারণ মানুষের সঙ্গে কমিউনিকেশনটা খুব কম হবে না। কমের থেকেও বড় ব্যাপার কি, যতক্ষণ তোমার চেয়ারটা আছে ততক্ষণ তুমি সেই রেসপেক্টটা পাবে। এরপরে মানে IAS বা বা কেউ তাকে কিন্তু আর কেউ সেইভাবে মনে রাখে না। কিন্তু আমি মানে সেই সুদূর চেন্নাইতে গেছি, আমার ছেলে তখন চেন্নাইতে পড়তো, সেখানে চেন্নাই অ্যাপোলোতে আমি মাস্টার হেলথ চেক আপ করতে গেছি, সেখানে আমি ভুলে গেছি, সে এসে দৌড়ে আমাকে বলছে, ম্যাডাম আপনি HM না ইয়ের? হ্যাঁ, বলে আমি আপনার স্টুডেন্ট ছিলাম। মানে কত বড় যে একটা পাওনা। এবং ও সবখানে সবার কাছাকাছি নিয়ে গিয়ে মানে আমাকে কোনো কিউতে যেতে হলো না, কোনোখানে বসতে হলো না, সবখানে গিয়ে ডক্টরদের কাছে গিয়ে আমাকে বলছে আমার প্রিন্সিপাল বলছে, ও প্রিন্সিপাল, আচ্ছা আচ্ছা, আসুন। মানে না না না, আপনি বসে আছেন কেন, বাইরে, ভিতরে আসুন। মানে অদ্ভুত সঙ্গে আর থেকে না, মানে ভাবা যায় না, ওটা মানে গায়ে কাঁটা দেয়। এবং যেখানে যাই আমি, মানে সেইখানে ওই যে রেসপেক্টটা পাই, জীবনে এইটুকুই তো থাকে। হ্যাঁ, সবকিছুর প্রয়োজন আছে, টাকা কুড়ি মানে পাওয়ার সব কিছু, ফেম হয়তো প্রতিপত্তি সব কিছুরই একটা প্রয়োজন আছে টু সাম এক্সটেন্ট। কিন্তু এই যে সম্মানটা আমি পাই মানে অ্যাজ এ মানে দিদিমণি হিসেবে, এই জিনিসটা তো অন্য কোনো প্রফেশনে গেলে সেটা একদমই সম্ভব না, একদমই নয়। ভীষণ ভালো কথা বললে, এটা সত্যিই তাই। তো এই শুরু যখন হলো প্রফেশন, মানে একটা স্কুলের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, অর্থাৎ সেই স্কুলের সমস্ত পড়ুয়াদের দায়িত্বটা একেবারে তোমার হাতে এসে পড়লো। তো যেটা মোটামুটি যেটা বোঝা যায় যে একটু পিছিয়ে পড়া যারা স্টুডেন্ট রয়েছে তারা তোমার স্কুলে রয়েছে। তো তুমি যখন প্রথম সেরকম স্টুডেন্ট পেলে, কিভাবে তুমি ওদের সঙ্গে মিশলে বা কিভাবে তুমি এগোলে ওদের জন্য সাহায্যে? কারণ আজ তুমি সেই স্কুলের সুবাদে রাষ্ট্রপতি পুরস্কার, শিক্ষারত্ন এবং আরো একাধিক তোমার সম্মান তোমার ঝুলিতে এসেছে। কিভাবে ওদের কাছে তুমি এগোলে? একদম, তো আমি যখন প্রথমে গিয়ে দেখলাম ওটা একদম একটা মানে আমি ছিলাম জ্যোৎস্নাময়ীতে, সেখানে তো অত মানে বিশাল ইনফ্রাস্ট্রাকচার, সেই বড় স্কুল, আর ওখানে তো একটা ছোট্ট স্কুল, তখন মানে টিনের চালাঘর সেই অবস্থা। তো ওইখান তারপরে কোনো বাউন্ডারি নেই, একটা মাঠের মধ্যে একটা স্কুল ছোট। তো প্রথমেই আমার মনে হয়েছিল গিয়ে যে আমি এটাকে মানে মাধ্যমিকের একটা সেন্টার করব আর কি, মানে তাহলে কি বড় বড় পরীক্ষাগুলো এলে পরে একটা স্কুলেরও একটা বাড়ে, একটা সম্মান বাড়ে, একটা পরিচিতি আসে। তো সেইটা করতে গিয়ে তখন প্রথমেই তো তাহলে ওটাকে একটা ঘিরতে হবে, তো সেইটা আমি বলে টলে করে বলে না বাউন্ডারি নিয়ে বললো। তারপরে এলাকার লোকজনদের সঙ্গে কথাটা বলে প্রথমে সেই টিনের বেড়া দিয়ে ঘেরা হলো, ঘিরে তারপর সেটার সেন্টার হলো। তা এবার সেই সেন্টার হওয়ার পরে তারপর থেকে আমি শুরু করলাম যে না, এবার যেহেতু সেন্টার হয়ে গেছে, কাজে পার্মানেন্ট একটা বাউন্ডারি লাগবে।
তো তারপরে সেই তখনকার সভাধিপতি ছিলেন, তারপরে স্কুলের আশপাশে যারা তাদের সবার উদ্যোগে সে বাউন্ডারি দেওয়া হলো। দেওয়ার পরে তারপরে তোমার হায়ার সেকেন্ডারি হলো। হায়ার সেকেন্ডারির জন্য সেই কলকাতায় সেই বৃষ্টির মধ্যে, সেসব দিনের কথা এখন মানে ইতিহাস মনে হয় পুরো মানে তখন কিচ্ছু পাচ্ছি না, ট্রেন কিচ্ছু পাচ্ছি না, সেই বৃষ্টির মধ্যে বাসে করে ভিজে গেছি, ভিজে সকালে গিয়ে পৌঁছে গিয়ে ওখানে বসে আছে যে না আমার এটা অ্যাপ্লিকেশনটা করাতেই হবে। মানে না আপনি চলে যাবেন, না স্যার আমি আজকেই ব্যাক করবো, আবার বাস ধরে সন্ধেবেলার বাস ধরেই আবার ব্যাক করবো। তারপর সে বসেই ওরা দেখছি করে যে মুশকিল, তারপরে ওরা সেই দিল। তারপরে সেই এবার শুরু করতে গেলে একটি বাচ্চা তো লাগবে, না হলে আমি কি করে ওটা কোর্সটা স্টার্ট করব। তারপরে সেই খুঁজতে বাগড়াকোটের ওখান থেকে একটা বাচ্চাকে ধরে আনলাম, ধরে তাকে দিয়ে প্রথম ভর্তি করি, সেই 11 ক্লাস প্রথম স্টার্ট হলো। হ্যাঁ, তারপরে সেই কম্পিউটার আনা নিয়েও সেই সময় তখনকার যিনি ছিলেন সম্পাদক মশাই, তার সঙ্গে খুব বিরোধ হলো, না এটা বিলাসিতা, এতে কম্পিউটার শিখলে অনেকে চাকরি চলে যাবে। আচ্ছা আজকে তো দেখো সেই কম্পিউটার মানে কত এসেনশিয়াল। হ্যাঁ, তো তারপরে সেইটা করো। তারপরে সেলফ ডিফেন্স প্রথম মানে সেই তখন নিয়ে আমি বিশেষ করে যেটা একেবারে মেয়েদেরকে নিয়ে স্কুল যেহেতু, এবার সেলফ ডিফেন্সের সেই ট্রেনিং করানো, সেটা ওদের ক্যারাটে কুডো সেগুলো শেখানোর সেই ব্যবস্থা, সেটা একজন করতো ভালো, তাকে ডেকে নিয়ে এসে তাকে দিয়ে করানো। হ্যাঁ, তো এইভাবে তারপরে আস্তে আস্তে একটু পরিচিত হলো। তখন বিভিন্ন তোমার পিএসসি ইউপিএসসি এইসবের এক্সামগুলো ওখানে, তারপর সিকিম মণিপাল সেই এক্সামগুলো কন্ডাক্টেড হতে থাকলো। এখনও আমাদের স্কুলে মানে নিয়মিত ওই আইএস যেটা আর কি। তোমার মাথায় এই ভাবনাগুলো কেমন করে আসলো? মানে কোথাও না কোথাও একটা অনুপ্রেরণার জায়গা তো থাকে। মানে তোমার কি ওই মেয়েগুলোর মুখ দেখলে মনে হলো যে এদের জন্য কিছু করা প্রয়োজন আছে? অবশ্যই তখন মনে হতো যে না এরা তো মানে একদমই মানে ওদের ফার্স্ট জেনারেশন লার্নার তো বেশিরভাগ ছিল। এখন চিত্রটা অনেকটা পাল্টেছে, কিন্তু তখন মানে একদমই ওরা ছিল, মানে আজ থেকে ধরো 21 বছর আগেকার কথা। আর তখন তো ওই এলাকার চিত্রটাও আলাদা ছিল। দাসপাড়ার ওইখানে অত হাই রাইজ বিল্ডিং ওই সমস্ত ছিল না, সব বস্তি এলাকার লোকজন সব ওরাই থাকতো। তো এবং ওদের মা বাবাদেরও দেখতাম মানে সেরকম কেয়ার না বাচ্চারা। এবং এমনকি দিনের পর দিন ধরো কোনো বাচ্চা আসছে না, এবার জিজ্ঞেস করলাম যে কি তুই আসিস না কেন? বলে না ম্যাডাম আমার মা তো আয়ার কাজ করে, মার শরীর ভালো না, মা যেতে পারি না, আমি গিয়ে করি। মানে চিন্তা করো, একটা 11-12 বাচ্চা মেয়ে, ওর মা যেতে পারছে না, আয়া মাসির কাজ করতে, ও গিয়ে আয়া মাসির কাজ করছে। মানে ওদের জীবনটা না সঙ্গে না মানে আমরা ঠিক মানে তোমরা মানে বুঝতে পারবে না। মানে আমরা সবসময় দেখি তো, মানে আমরা ওদের বাড়িতেও যাই, অনেক সময় হয় একটা বাচ্চা মেয়ে এসে কেঁদে বলছে যে আমার বিয়ে ঠিক হয়েছে, আমি বাড়ি থেকে বিয়ে দেবে, আমি বিয়ে করবো না ম্যাডাম, আমি পড়াশোনা করবো। তারপরে সেই তার বাড়িতে গিয়ে সেই বাড়িতে তো কি বকাবকি, মানে কত করে বাবা তো কিছুতেই ইয়ে করবে না, মানে উল্টে আমাদেরই যেন আমরা একটা ভুল করছি এরকম ব্যাপার, সেসব ফেস করতে হয়েছে। একটি মেয়ে তো তারপরে সে বাড়ি থেকে সে চলে গেল, আমাকে জার্নালিস্ট ক্লাবের একজন ফোন করে জানালো যে ম্যাডাম আপনাদের একটি মেয়ে রাত্রির 11টা 11:30 বাজে, ওকে তখন ওই গার্লস স্কুলের বোধহয় পাশের ওই রাস্তাটা ওখানে পাওয়া গেছে। ও খালি জিজ্ঞাসা করা হচ্ছে কি নামটা, কিছুতেই কিছু বলছে না, খালি তারপর বলছে তুই কোন স্কুলে পড়িস, তখন বলেছে রবীন্দ্রনগর গার্লস। তো ওনার কাছে আমার ফোন নাম্বার ছিল, তখন উনি আমাকে ফোন করেছেন যে ম্যাডাম এরকম আপনার স্কুলের একটি মেয়ে এরকম। আমি যে সর্বনাশ, আপনার বলে কী করে? আমি না আপনারা তাহলে লোকাল থানায় ওখানে নিয়ে যান, আমি ওর বাড়ির সঙ্গে যোগাযোগ করে ওদের পাঠাচ্ছি। তারপরে আমি বললাম যে আপনি প্লিজ একটু মেয়েটার ছবিটা যদি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। তখন উনি তো ছবিটা তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালেন। আমি তারপরে আমাদের স্কুলের যে গ্রুপটা আছে সেখানে শেয়ার করে দিলাম, যে দিদিমণিদের বললাম যে তোমরা দেখে বলো যে কোন ক্লাস, এটা ক্লাস টিচারকে। তারপরে যে ক্লাস টিচার সে আইডেন্টিফাই করলো, করে তখন তো তার গার্জিয়ানদের নম্বর তো থাকেই, সেখানে ফোন করলো, করে তারপরে ওরা গেল। ওর মানে অদ্ভুত কি ওর মানে মায়ের আর কি মানে বাবা, ওর যে বাবা সে ওদেরকে ছেড়ে আরেক জায়গায় মানে সংসার পেতেছে। হ্যাঁ, এবার মেয়েটির মায়ের একটা অদ্ভুত মানে সাইকোলজিক্যালি বাবাকে পাচ্ছে না, মেয়ের উপরে টর্চার করে। হ্যাঁ, বলে তুই ও বাবার মেয়েকে, নিজের যে মেয়ে সেটা সে পুরো ভুলে গেছে। হ্যাঁ, অদ্ভুত একটা মানে হ্যাঁ তুই তোর বাবার মেয়ে, তুইও এরকম হবি, তুইও এরকম বাজে হবি, বেশ ওর উপরে অদ্ভুত একটা টর্চার, ওকে পড়তে দেবে না, ওর বইপত্র ছিঁড়ে ফেলে, অদ্ভুত মতো। এবার ও মানে বহু সহ্য
সহ্য করেছে, আর না পেরে মানে ও মামা মামির কাছেই এখন ওর মা থাকে ওকে নিয়ে। এইবার ও বাড়ি থেকে বেরিয়ে গেছে, মানে নিরুদ্দেশ হয়ে যাবে যে ও কোথায় যাবে ঠিক নেই। হ্যাঁ, তারপরে তো যাই হোক ওর মামা মামি গেছে, থানায় গিয়ে নিয়ে এসছে, ওর মা তাও যায়নি। তো তারপরে আমি আবার গার্জিয়ান কল করলাম পরে, যে ওদের গার্জিয়ানকে আমি ক্লাস টিচারকে বললাম যে ওদের ফোন করে বলো যে আমার সঙ্গে দেখা করতে। তা ওখানেও ওর দিদা এলেন আর মামা এলেন, মা কিন্তু আসেনি। তো আমি বললাম ওনাদেরকে যে এরকম দেখুন এইরকম ব্যাপার, ওর উপরে কিন্তু এরকম টর্চার আপনারা কিন্তু করবেন না। বলে না আমরা তো করি না ম্যাডাম, আমরা তো ওর মা ভীষণ, ওর মা খালি বলবে হ্যাঁ আমার মেয়ে আমিই করবো বলে, বলতে গেলেই খালি বলবে আমার মেয়ে আমি যা করবো তোমরা আসবে না। আমি তখন বললাম যে দেখুন ওনাকে বলবেন যে বর্দি ম্যাম বলেছেন যে ও যেরকম ওনার মেয়ে সেরকম ও কিন্তু একটা রাষ্ট্রেরও সম্পদ, একদম। হ্যাঁ, ও কিন্তু একটা দেশেরও সম্পদ একটা মেয়ে। ওর মধ্যে দিয়ে ভালো কেউ হবে না কেউ বলতে পারে। ও হয়তো বড় হয়ে একটা বড় ডাক্তার হলো বা ভালো কোনো দেশ নেত্রী হলো, হতেও তো পারে। কাজে ওকে এইভাবে টর্চার করার রাইট কিন্তু ওর মান নেই। হ্যাঁ, উনি জন্ম দিয়েছেন, ভালো কথা, নিশ্চয়ই সেটা আমরা অস্বীকার করছি না, এই শাসন করবেন ওর যেটুকু ভালোর জন্য, দোষ হলে। কিন্তু এইভাবে যদি টর্চার করে বলবেন যে আমি কিন্তু তাহলে তখন এফআইআর করব, কারণ আমি স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে ও আমার স্কুলেরও সম্পদ, এবং মেয়েটি ভালো, মেয়েটি ছবি আঁকে ভালো, গান গায় ভালো, ভালো মেয়ে, পড়াশোনা করারও ইচ্ছে আছে। বললাম কাজে আমি কিন্তু ওর পরে আমি এফআইআর করবো ওনার এগেনস্টে। হ্যাঁ, তারপরে আমি দেখব সেটা কিভাবে উনি কতদূর লড়াইটা চালানো যায় সেটা আমিও দেখে নেব। তারপরে তো যাই হোক উনি কোনোদিন আসেনি আর স্কুলে। তো তারপরে আমি এখনো মাঝে মাঝে মেয়েটিকে জিজ্ঞেস করি, মেয়েটি পড়াশোনা করছে? হ্যাঁ, আচ্ছা, মেয়েটি পড়াশোনা করছে, হ্যাঁ, এখন 12 পড়ে। এখন 12 পড়ছে। এটাও একটা বড় মানে ব্যাপার যে ওই জায়গার থেকে মেয়েটাকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, কারণ মেয়েটি যদি অন্য কোথাও বেহাত চলে যেত তবে কি হতো। আর সত্যি তো এরা তো সম্পদ, এরাই তো সম্পদ না মেয়েদের। আর ওর ভেতরে অনেক কোয়ালিটি আছে, এবং ও চায় তাছাড়াও যে আমি পড়াশোনা করব, এবং নাটক থেকে শুরু সমস্ত সব কিছুতেই ওকে মানে সায়েন্সের বলো, কুইজ বলো, বা এই যে কলা উৎসব হয়, কলা উৎসবে আমাদের মেয়েরা মানে একদম রেগুলার পার্টিসিপেন্টস, এবং ওরা পুরস্কারও পায়। মেধার দিক থেকে একটু সাধারণত ওরা অতটা পিছিয়ে পড়া মেয়েরাই আসে বেশিরভাগ আমার স্কুলে। তো সেই দিকে আমরা তাও সেটা ঘষে মেজে অনেকটা পরিবর্তন হয়েছে, কারণ আমরা যদি এখন স্কুলের রেজাল্ট আজকে দেখি, মানে বিগত বছর এবং সামনের আগামী বছরগুলো যেগুলো হচ্ছে, ওরা দেখো অনেক বেটার হয়েছে এখন। ওরা দেখো সেইভাবে র্যাঙ্কিং হয়তো সেইভাবে আসে না, কিন্তু ওরা পরবর্তীকালে তো এই যে কেউ একজন পুলিশের বড় এসআই হয়েছে, হ্যাঁ, আরেকজন ওই যে বললাম তোমার অ্যাপোলোতে ওইখানে আছে, তারপরে এইখানেও একটি ইয়েতে প্রাইভেট নার্সিংহোমে বড় পোস্টে একজন আছে। এইরকম জায়গায় ওরা যাচ্ছে, কিন্তু ওরা হয়তো হচ্ছে, ওরা কারণ ওদের ফ্যামিলির যে স্ট্রাকচারটা সেটাই তো সবথেকে বড় প্রতিবন্ধকতা ওদের, সেটা কাটিয়ে যে ওরা উঠছে। ওরা হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সেই রকম র্যাঙ্কিং বোর্ড র্যাঙ্ক করতে পারছে না, সেগুলো আমরা স্বীকার করি, কিন্তু ওরা কিন্তু জীবনে যে স্বাবলম্বী হওয়া এবং দাঁড়ানো নিজের পায়ে সেটা কিন্তু হচ্ছে। এটাই তো সবথেকে বড়, এর থেকে বড় আর কি রয়েছে একটা মেয়ের পক্ষে, স্বাধীনভাবে সে রয়েছে। তো প্রথম যখন তোমার রাষ্ট্রপতি পুরস্কারের কথা তোমার কাছে আসলো, মানে এবং তুমি শুনলে, জানলে, কিরকম সেই উপলব্ধিটা যদি শেয়ার করো আমার সঙ্গে। উপলব্ধি শেয়ার মানে আমার মানে সব থেকে তো মানে যেটা হয় সব থেকে বেস্ট ফিলিংস লাইফে হলো আমার ছেলে যখন আসলো, মানে সেইটা আমি বেস্ট রাখি, যে ওর মতো ওইটার মতো ফিলিংস আমার আর জীবন হবে না। সেকেন্ডে রাষ্ট্রপতি পুরস্কার, আচ্ছা, মানে তুমি ধরে নাও যে মানে ওইটা মানে কতখানি আমার আনন্দ। অবশ্যই মানে প্রথম তো মা হওয়ার আনন্দটা সেটা একদম ফার্স্টে থাকবে, তারপরে হলো আমার ওই রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার। যখন তুমি গেলে রাষ্ট্রপতি পুরস্কার নিতে গেলে, এবং সেখানে কিরকম ছিল সেই পরিবেশটা? সেখানে পরিবেশ তো মানে সেটা তো একটা অদ্ভুত অনুভূতি, মানে বলে বোঝানো যাবে, মানে রাষ্ট্রপতির গেস্ট, মানে সেখানে বুঝতেই পারছো সমাদরও সেরকম, মানে বিশাল অশোকা হোটেল দিল্লির, মানে বিশাল বিলাসবহুল, সেখানে আমাদের রাখার ব্যবস্থা হয়েছিল। তারপরে তার আগের দিন আমাদের সঙ্গে মানে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মানে এডুকেশন মিনিস্টার যেটা, তো উনি আমাদের সঙ্গে মিট করলেন, এবং উনি ওই ডিনার থ্রো করলেন আমাদের, যে আগের দিন আর কি রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার আগের দিন। তারপরে দিন আমাদের রিহার্সাল হলো যে কীভাবে কে কোথায় বসবে, তো কীভাবে ন্যাশনাল অ্যান্থেম গাওয়া হবে, বা এমনকি রাষ্ট্রপতির
কিভাবে যাওয়া হবে, কিভাবে হাঁটবো, কিভাবে দাঁড়াবো, কিভাবে ওনার থেকে নেব, এবং ওনার গায়ে কোনোভাবে টাচ করা যাবে না, এবং বলেও দিয়েছেন বলে করমর্দন করা একদমই যাবে না, এবং উনিও যদি হাত এগিয়ে দেন তাও আপনারা কিন্তু টাচ করবেন না। হ্যাঁ, সেটাও কিন্তু মানে এটা একদম স্ট্রিক্টলি ওনার গায়ে কোনোভাবেই টাচ করা যাবে না। হ্যাঁ, মানে উনি যে হয়তো আবেগবশে কখনো এগিয়ে দিলেন, কিন্তু আপনারা কিন্তু করবেন না, এটা একদম স্ট্রিক্টলি ছিল। হ্যাঁ, এবার উনি তো প্রণব মুখার্জি ছিলেন তখন। হ্যাঁ, ওটাও একটা বড় প্রাপ্তি যে ওই মানে ওই সময়টা রাষ্ট্রপতি আমাদেরই বাংলার একজন ছিলেন। ওই জন্যই তো মানে তুমি দেখো এটা মানে গায়ে কাটা দেয়। উনি তো আছেন মানে গম্ভীর একদম, যাচ্ছেন কোনো কথা নেই, সবাই নিচে হচ্ছে। শুধু আমি যখন গেলাম আমাকে উনি বললেন কনগ্রাচুলেশনস, মানে এইটা মানে বিরাট পাওয়ার, মানে অন্য কারোর সঙ্গে কিন্তু কোনো কথা না, মানে একদম চুপ। এমনিতেও তো উনি একটু চুপচাপই মানুষ। হ্যাঁ, কিন্তু এবং আমাকে তখন ওই কনগ্রাচুলেশন আমার একটু পরেও আরেক যেমন নেক্সট যিনি দাঁড়িয়ে আছেন উনিও মানে অবাক হলেন, অন্যরা যারা দাঁড়িয়েছে মানে হিউম্যান রিসোর্স মানে ওই মিনিস্টার যিনি ওনারাও দাঁড়িয়েছেন, সবাই তো স্টেজে দাঁড়িয়ে আছেন, ওনারাও অবাক হয়ে আমার দিকে তাকালেন, মানে কনগ্রাচুলেশন। মানে ওইটাও একটা বিরাট প্রাপ্তি। হয়তো বা এমন হতে পারে বাঙালি একটা আবেগ ছিল, সেটাও হয়তো কাজ করেছে আর কি। ওইটাও একটা বিশাল অনুভূতি, বিশাল অনুভূতি। আর এরপরে তোমার ঝুলিতে শিক্ষারত্ন এসেছে। তো এই যে শিক্ষারত্নটা কি কারণে তোমাকে সেই জায়গাটায় সিলেক্ট করেছিল? হ্যাঁ, সবগুলোই হলো কি বলতো, ওই যে মানে শিক্ষার ইয়েটা প্রসারের জন্য আমরা আমাদের যে ওই পিছিয়ে পড়া বাচ্চাদের নিয়ে যে আমি কাজগুলো করতাম, সেগুলো হয়তো ওনারা দেখেছেন, দেখে নজর করেছে, করে সেটা আমি মূল্যায়ন করেছেন। আগে শিক্ষারত্ন পেয়েছি, তারপরে আমি রাষ্ট্রপতি পুরস্কার, তারপরে তোমার ওই ডিলিট। সেটার উপলব্ধি যদি বলো, কারণ সেটা তো আবার একেবারে দেশের বাইরে, মানে একটা আলাদাই গণ্ডি। হ্যাঁ, ওটারও তো আলাদাই, তবে রাষ্ট্রপতি পুরস্কারটা মানে ওটা বলা যায় না, ওটা ভাষায় প্রকাশ করা যায় না, যে ওটার যে আনন্দটা, মানে দেশের থেকে সম্মান নেওয়া বা একদম দেশের এক নম্বর যিনি মানুষ তার কাছ থেকে নেওয়া, এবং উনিও বাঙালি, সেটার একটা ওটাও ছিল। ওটাও আমাদের ব্যাংককে দেওয়া হয়েছিল, ওখানে গিয়ে আমাদের একটা কোর্স করতে হয়েছিল, সেটা কোর্সটা করার পরে তারপরে ওই ডিগ্রিটা আমাদের হাতে তুলে দেওয়া হয়। সেটাও ভালো, ওখানেও বিভিন্ন চায়না বিভিন্ন জায়গা থেকে সব এসেছিলেন, সেটাও একটা বিশাল মেলবন্ধন। তোমার মা বাবা কি এখনো বেঁচে রয়েছেন? না, মানে এই যে পুরস্কারগুলো সেটা কি মানে তারা দেখে গিয়েছেন? পুরস্কারগুলো মা দেখে গেছেন, কিন্তু বাবা মানে দেখে যেতে পারেননি। বাবা রাষ্ট্রপতিও দেখে যেতে পারেননি, শিক্ষারত্নটাও পারেননি। মা দুটোই দেখেছেন। মা লাস্ট ইয়ারই ডিসেম্বরে গত হলেন, কিন্তু বাবা মানে কোনোটাই করতে পারেন। মায়ের কাছেও তো এটা একটা বড় প্রাপ্তি যে তার মেয়ে এই জায়গায়। তো তুমি কথায় কথায় যেটা বললে যে একটা জায়গায় তুমি আবেগ তোমার রয়েছে, যে তোমার ছেলে, যেটা মানে ভালোবাসার জায়গা সব থেকে, সেটা হচ্ছে তোমার ছেলে। এবং আমরা যেটা মানে অফ ক্যামেরা যেটুকু জানি, তোমার ছেলেও কিন্তু মানে এখন একেবারে প্রথিত যশাই বলা যেতে পারে, সে একজন জুয়েল। এবং বোধহয় আমরা সবসময় এটা আলোচনা করি, মানে দুর্বাদী যেমন, তার ছেলেও একেবারে মানে তেমনই রত্ন হয়েছে। তো ছেলে সম্পর্কে যদি বলো, মানে কেমন ছিল? খুব দুষ্টু ছিল ছোটবেলায়? মানে খুব যে দুরন্ত তা না, তবে একটু ছিল। তবে কিছু কিছু ব্যাপার মানে ওর অদ্ভুত ছিল, যেমন আমাদের ধরো যেমন ওই যে 69, 59 এরকম আমরা বলি না, 19, 29, 39, 49, 59, 69 এইভাবে এগোয় না। হ্যাঁ, 59, 60, হ্যাঁ, তারপর 69, 70, 79, 80 এরকম। তো এবার 99 ওকে কিছুতেই আমি শেখাতে পারি না, ও খালি বলবে না এটা 100। আচ্ছা, এটা যেগুলো 100 ছিল যেহেতু সেজন্য 100। না, এটা কেন আমি এটা 99 কেন বলবো, কেন হবে 99? সেটা মানে রিজিড ভীষণ, এবং ওর মানে নিজের মতামত মানে খুব আছে, এবং সেটা খুব মানে যুক্তি নির্ভর। এমনি সেটা যুক্তি দিয়ে ওকে যদি করাতে পারি তাহলে সেটা মানে ছোটবেলার থেকেই ওটা। এখন তো ওই বড় হয়ে গেছে, ওই এখন আমার গার্জিয়ান, আর ও আমার মানে বেস্ট ফ্রেন্ড। এটাও একটা বড় ব্যাপার, কিন্তু কারণ ছেলে বা মেয়ের যারই হোক তার বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠাও কিন্তু খুব ব্যাপার। কারণ আমরা যেটা এখনের জেনারেশনে যেটা দেখি, যে এই যে গ্যাপটা বাবা মায়ের সঙ্গে
সেখানেই কিন্তু অনেক রকম সমস্যা অনেক তৈরি রকম হয়। সমস্যা তো তৈরি হয়, সেই সেটাই। জায়গাটাকে কাটিয়ে ওঠা হ্যাঁ, একটা হ্যাঁ, বড় ব্যাপার, বিশাল ব্যাপার। বাবা মায়ের কাছেও আর এটার কাছেও। আর ও স্প্লিট ম্যারেজের একটা সন্তান প্রোডাক্ট, সেইখানে ওর মানে এতখানি মায়ের প্রতি নির্ভরশীলতা বা মানে আমিও যেমন ওর খুব বন্ধু, ও আমার বন্ধু, এবং শুধু সেটা না, ওর বাবারও খুব ক্লোজ, মানে সেইটাও একটা মানে ওই বিরাট জায়গাটা ব্যাপার। ম্যানেজ হ্যাঁ, করছে, ম্যানেজ ম্যানেজ করা, করছে, ওকেও ম্যাচিউরড বলা যেতে পারে ওকেও তো ভীষণভাবে। একটা বিশাল ইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে, মানে বাচ্চাদের উপরেও তো হয়, কিন্তু আমরা দুজনেই সেটা মানে বুঝতে দেইনি কখনো, মানে ওর ইজিলি অ্যাক্সেস ছিল, যেমন আমি কখনো ওটা আটকাইনি যে না, যে সাধারণত সেপারেটেড মাদাররা যেটা করেন আর কি, মানে বাবার উপরে প্রতিশোধটা মানে ছেলেকে দিয়ে দেয় যে ওকে আটকে দিই তাহলে বাবা কষ্ট পাবে, ওটাই যা দেখো কেমন আমি তাই না, যে সেটা আমি সেই পাওয়ারটা দেখে, আমি ওটা কোনোদিন করিনি, যে যার আমাদের মধ্যে যা হয়েছে হয়েছে, কিন্তু ও যেমন ওরও সন্তান আমারও সন্তান, কাজে ওর একদম ফ্রি অ্যাক্সেস ছিল, ও যখন খুশি বাবার কাছে থাকবে, যখন খুশি আমার কাছে থাকবে, ও কোনো, এবং ও বলতেও পারে যে আমার দুটো বাড়ি, ওখানে যেতে মানে এটা তো ভালো হয়েছে, মানে ওর ওই জিনিসটা ফ্রিলি বড় হয়েছে, মানে হ্যাঁ, ও বাবাকেও পেয়েছে, মাকেও পেয়েছে, মানে ও জানে যে বাবা মায়ের একটা আড়ি হয়েছে, এবং সেই আড়িটা ভাবটা হওয়াটা অসম্ভব। হ্যাঁ, বড়দের আড়ি তো, বড়দের আড়ি হলে ভাব হতে একটু দেরি হয় বা কখনো হয়তো হয়ও না, সেটা দেখা যাবে পরে, কিন্তু আমি বাবার কাছেও থাকছি, মায়ের কাছেও থাকছি, এই জিনিসটা যে সুন্দরভাবে ওকে বোঝানো, এটাও কিন্তু বড় ব্যাপার। তো এই যে স্কুল জীবনে কখনো কখনো কোনো প্রতিকূলতা কাজের মাঝে এসেছে? হ্যাঁ, অনেক প্রতিকূলতা এসেছে। কিরকম প্রতিকূলতা এসেছে, যেটা এখন কখনো শেয়ার করতে, কোনোটা এমন ঘটনা? আমি ধরো প্রথম যখন গেলাম, তখন মানে ওখানে এলাকাটা মানে এমন একটা ইয়ে ছিল, আমি বললাম না, মানে প্রথমে বাউন্ডারিটা দেওয়াতেও আমার খুব ইয়ে হয়েছে, মানে ওখানে একটা ওপেন ইয়ে ছিল, ওরা সেই ডেকোরেটার তারা কাপড় শুকোতো, তারপরে ওই মাঝখান দিয়ে সাইকেলে করে চলে যাচ্ছে, মানে ওটা শর্টকাট রাস্তা ছিল একটা, কাজে সেইখানে আশপাশের লোকজন তো তখন, মানে এখনকার চিত্র তো আলাদা পুরো না, এখনকার সঙ্গে মানে অতটা সচেতন ছিল না, মানে জানি একটা স্কুল আছে, এটা আমাদের সম্পত্তি, আমরা এখানে ইয়ে করব। তো তারপরে সেইখানে তাদেরকে বুঝিয়ে সেই ওখানে ইয়ে করা, সেটা দেওয়ার একটা ইয়ে, তারপরে একটা কুয়ো খুঁড়তে চেয়েছিলাম, সেই কুয়ো খোঁড়াতে তখনকার মানে সে কাউন্সিলর আর কি, আমি আর নাম বলছি না, উনি তাছাড়া গতও হয়েছেন, এবার উনি সমস্ত সবাইকে নিয়ে চলে এসে সেই কুয়ো খোঁড়া বন্ধ করে দিলেন, কি না যুক্তি না, এইখানে সব মার্ডার করে সব এনে এখানে ফেলবে, কুয়োর মধ্যে সব ঝাঁপ দিয়ে মরবে, হ্যাঁ, সুইসাইড করবে, না হলে মার্ডার করে এনে ফেলবে। আচ্ছা বলো, ঢাকা দেওয়া থাকবে, কুয়ো লক থাকবে, একটা মেয়েদের একটা স্কুল, সেখানে একটা পার্মানেন্ট একটা জলের ব্যবস্থা রাখতে হবে না, নাহলে অসুবিধা। তো না, সেই করলো, তারপরে তো আবার সেই বলে টলে অনেক রকম, তখন মেয়রের সঙ্গে কথা বলে টলে এ হলো যে না, কুয়ো ওরা করতেই দেবে না, তারপরে ওই আন্ডারগ্রাউন্ড রিজার্ভার করা হলো, সেটার পারমিশন পাওয়া গেল, তারপরে একটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার হলো, সেইখান থেকে জল হলো, পরে সেই কুয়ো আমি করেছি, পরে এখন আমার স্কুলের কুয়ো আছে নিজস্ব। তারপরে কোনো পলিটিক্যাল প্রেসার? হ্যাঁ, এইগুলো তো পলিটিক্যাল প্রেসারই একটা পলিটিক্যাল পার্টি, তখনকার যে যারা ইয়েতে ছিল, সে বলছে করতে দেবো না, হ্যাঁ, তো তখন সেটাকে তো আমাকে জুঝতে হয়েছে, কাটাতে হয়েছে, সেটা হয়েছে। তারপরে কিছু আভ্যন্তরীণ ব্যাপার, কোনো কিছু আমি দেখেছি আমার আগের যিনি ছিলেন, মানে তার কিছু হিসাবপত্র বা চাকরিগত ব্যাপারে, সেটা আমি তুলে ধরেছিলাম, তখনও আবার আমাকে তার প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। তখনকার সংগঠন একটি সংসার, স্কুলের উপরে ঢিল ছোড়া থেকে শুরু করে, মানে মেয়েদেরও গায়ে ঢিল লাগলো, এবার ঘেরাও করে ফেললো পুরো স্কুল। এবার অদ্ভুতভাবে তখন মানে মেয়েগুলো, মানে তাদের গার্ডিয়ানরা চলে এসছে নিতে, সন্ধে হয়ে গেছে, মেয়েরা একটা মেয়েও যাবে না, বলে না বড়দি ম্যাম না গেলে আমরা যাব না, মানে এইগুলো কিছু প্রাপ্তি যে আছে না, ভালোবাসাটা, এইগুলো মানে বলে বোঝানো যাবে না, মানে এইগুলোই আমি তো এখন, এবং যার জন্যই বোধহয় তুমি এতটা অনুপ্রাণিত হচ্ছ এবং বারবার স্কুলটাকে নিয়ে এত কাজ করে চলেছো। এবার এই চাকরি জীবনের তো শেষ প্রান্তে আমার 1.5 বছর চাকরি আছে, তখন যখন বসে বসে ভাবি, তখন মনে হয় এইগুলোই আমার প্রাপ্তি। এবং ওই মেয়েগুলো যেভাবে দাঁড়িয়ে থাকলো, ওরা বললো না, গার্জিয়ানরা চলে এসছে, আমি যা তোরা যা, বলে না আপনি আগে যাবেন, তারপরে আমরা যাবো, আপনাকে রেখে আমরা কেউ বেরোবো না। তারপরে আমাকে সে পেছনের দরজা দিয়ে
ওরা বার করলো, আমার হাজব্যান্ড এলো, এসে তার বাইকে আমাকে চড়ালো, চড়িয়ে আমাকে দিয়ে পাঠালো, তারপরে মেয়েগুলো গেল। দেখো ওইটুকুটুকু বাচ্চা মানে মেয়ে তার ক্লাস মানে এটা 5 বলা যেতে পারে যে তুমি ওদেরকে যেইভাবে ভালোবেসেছো সেই তাই। ভালোবাসার প্রতিদান পেয়েছো। এইটাই বোধহয় এখন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া সত্যি যায়, তাই, এটা বোধহয় একেবারে প্রমাণ করেছে ছোট ছোট বাচ্চা মেয়েগুলো, একেবারেই তাই। তো তুমি বললে তোমার আর 1.5 বছর রয়েছে মানে এই পেশাগত জীবন, তো তারপরে কি ভাবনা রয়েছে এর পরে? কারণ তখন তো সেই স্কুল টাইম থাকবে না। হ্যাঁ। তো কারণ তো আমি যেটা জানি তুমি ভালো আবৃত্তি করতে পারো, তুমি আবৃত্তি বিশারদ, তুমি নাট্য বিশারদ, তো সেসব দিকে কি কিছু ভাবনা রয়েছে তোমার? আছে সব, মানে এখন বেশি ওই স্কুল কেন্দ্রিকই ভাবি। ওরা মানে বলে তো, মানে আমার দিদিমণিরা আমাদের স্টাফদের মধ্যে যেমন একটা আছে, মানে আমার ঘরটাকে ওরা বলে যন্ত্র মন্ত্র ঘর। আচ্ছা, হ্যাঁ, মানে বলে যার কোনো অসুবিধা বা যেটাই হোক না কেন দিদির কাছে আসবে, চলে যাবে, হ্যাঁ ওইখানে ওই দরজাটা ঠেলে ভেতরে ঢুকবে, তারপরে দেখি আস্তে আস্তে বেরোয়। হ্যাঁ, কাজে বলে কি আপনি আসবেন, মানে ওদেরকে কাউন্সেলিং করতে হবে। আমি এখন যেটা এমনি হিসেবে করি, বলে না আপনার রিটায়ারমেন্ট হোক বা যাই হোক আমরা জানি না, আপনাকে প্রতিদিনই স্কুলে আসতে হবে, এবং তখন মানে মেয়েদের কাউন্সেলিং করা বা ওই ধরনের ওদের মোটিভেশন করা, এই করা, এইগুলো আপনি করবেন। এমনি আপনার তো তখন আর ঝামেলা থাকবে না। আমি সে দেখা যাক, সেটা পরে ব্যাপার। তবে স্কুলটাকে তো আমি অত সহজে মানে ছাড়া যাবে ভুলতে না। পারবো না, মানে হ্যাঁ, একটা একদমই দিন তাই। চলে গেল, মায়ায় একটা হ্যাঁ, আটকে রয়েছে ওই মায়ের স্কুলটা। আটকে রয়েছে, মানে ওটাকে একদম ছোটবেলা থেকে আমি মনে করি ওটা আমার মেয়ে। আমার যেমন ছেলে আছে, ওটা আমার মেয়ে, কারণ ওকে ছোটবেলার থেকে মানে আমি একদম বড় করেছি তো নিজের সন্তানের মতো। কাজে ওর মানে সুখে দুঃখে সব সময় ওর পাশে সেইভাবে আছি, বা ও আমার পাশে ছিল আমার স্ট্রাগলের দিনগুলোতে। আমার স্কুলটা না থাকলে ওকে আঁকড়েই আমি বেঁচেছি। একদম। তো কাজেই সেখানে এত সহজে তো ওকে, মানে ও আমার কাছে একটা স্কুল মানে একটা মনে হয় একটা এন্টিটি। যেমন ঋতুপর্ণ ঘোষের ছবিগুলোতে বাড়িওয়ালি বা ওই ধরনের বিগত যেমন বাড়ি একটা সত্তা হয়ে ওঠে না, হ্যাঁ, মানে ইনঅ্যানিমেট অবজেক্ট, হ্যাঁ, কিন্তু ওরা একটা মনে হয় একটা সত্তা আছে। মানে যখন স্কুলে এমনি সময় ধরো ছুটি হয়ে গেল বা শনিবার দিন বা নেক্সট দিন, মানে যদি বলা যায় যে দুর্বা ব্রহ্ম তিনি একজন হাউসওয়াইফ না, তিনি তার নিজস্ব যে পরিচয় ওই স্কুলটাকে কেন্দ্র করে, ওই ইট পাথরের ঘরগুলোকে কেন্দ্র করে, ওই মেয়েগুলোকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। তো দিদি, আমার খুব একটা আবৃত্তি তোমার গলায় শুনতে ইচ্ছে করছে, ঠিক এই সময় কি মনে পড়ছে তোমার? আসলে সেইভাবে তো এখন আমি, মানে তুমি আমাকে বললে আমি ফট করে তখন মানে স্কুল শেষ হলো জাস্ট চলে এলাম, সেইভাবে মনেও পড়ছে না। যা মনে পড়ছে, যেটা মনে মানে হচ্ছে হয়তো তোমার। পুরোটাও ঠিক আছে, কোনো ব্যাপার না হয়, আমি একদম, তাহলে একদম। করছি। এটা হলো মানবপুত্র, রবীন্দ্রনাথ ঠাকুরের। মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহুত অনাহুতের জন্যে, তারপরে কেটে গেছে বহু শত বৎসর। আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্তধামে। চেয়ে দেখলেন সেকালেও মানুষ ক্ষত বিক্ষত হতো যে সমস্ত পাপের মারে, যে উদ্ধত শেল শল্য, যে চতুর ছোরা ও ছুরি, যে ক্রূর কুটিল তলোয়ারের আঘাতে। আজ তাদের ফলায় শান দেওয়া হচ্ছে হিস হিস শব্দে, স্ফুলিঙ্গ ছড়িয়ে বড় বড় মশি ধূম ও কেতন কারখানা ঘরে। খ্রিস্ট বুকে হাত চেপে ধরলেন, বুঝলেন শেষ হয়নি তার প্রাসঙ্গিকতা। তিনি ঊর্ধ্বে চেয়ে বললেন, হে ঈশ্বর, হে মানুষের ঈশ্বর, কেন আমাকে ত্যাগ করলে? বাহ, একেবারে প্রাসঙ্গিক, একদম অবশ্যই প্রাসঙ্গিক। এখন যে ধর্ম নিয়ে এখন যে হানাহানি নানান জিনিস যেটা হচ্ছে, চলছে, এবং যে শুধু ধর্ম নিয়ে শুধু নয়, এই যে একেবারে আমাদের এখন এক জলজান্ত, যেটা এখন আমাদের সমগ্র বিশ্ব একদম দেশকে সমগ্র একেবারে দেশকে নাড়িয়ে ইয়ে দিয়ে গেল করেছে পেহেলগাঁওয়ের যে কাশ্মীর ঘটনা। ঘটনা। তো তুমি কি বলবে এই যে এই ঘটনাগুলোকে তুমি কি চোখে দেখছো? না না, এটা মানুষ হয়ে মানুষের মার্গে, এটা তো বর্বরতা। এ তো মানে পশুরাও তো এরকম করে না, বলে যে কাক কাকের মাংস খায় না, এই বলে। মানে মানুষ যদি হয়, মানুষের তো মান আর হুঁশ থাকলে তবেই সে মানুষ। মানুষ মানে জন্মের থেকেই কিন্তু সেই কিছু কোয়ালিটি নিয়ে, তার বুদ্ধিবৃত্তি, তার কি চেতনা, এই যে চেতনার ব্যাপারটা, এই জিনিসটা তো মানুষের একটা আলাদা জিনিস, তাই না? সেটা তো সে একদম জন্মসূত্রেই সে প্রাপ্ত হয়। কাজে সেইখানে সে মানুষ হয়ে মানুষকে মারবে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। সে যেটাই তার নীতি থাকুক বা যাই আদর্শ থাকুক, যে ইজমেই সে বিশ্বাস করুক না কেন, এটা কখনোই মানা যায় না। ঠিক আজকে এই স্টুডিওতে এসে কিছু ভালো লাগা মুহূর্ত এমন যেটা শেয়ার করতে ইচ্ছে করছে খুব?
প্রথম তো তোমার সঙ্গে অনেকদিন পর দেখা, প্রথমেই সেটা যে সে সৌমি। আর এইটা, আর এই পডকাস্টের ব্যাপারটা, এটা আমার কাছে নতুন। মানে এমনি আগে আমি বহু স্টুডিওতে বহু প্রোগ্রাম হয়েছে, ধরো লাইভও হয়েছে বা হয়েছে, কিন্তু পডকাস্টটা নতুন আমার কাছে, একটু অন্যরকম। সেটা তো একটা ভালোই। আর এমনি তো ভালো লাগেই এই ধরনের, মানে নিজের বক্তব্যগুলো এইভাবে সবসময় তো সবার কাছে মেলে ধরা সম্ভব হয় না। এটা একটা প্ল্যাটফর্মে দরকার হয়। এই যে তোমরা ডাকলে, এটাতে আমি আমার যে মনের কথাগুলো বললাম। আর সব থেকে বড় আমাদের যেটা, এই যে তমসমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময়, তাই না, যে আলোকের দিকে, আলোর দিশারি আমরা। আলো মানে, আর আলো মানে শিক্ষার আলো, চেতনার আলোর থেকে বড় আলো তো আর হয় না। এই যে যেটা তুমি বললে পেহেলগাঁও ঘটনাটা, এটা তো ওরা কিছু না কিছু ভাবে ওদের শিক্ষার একটা অভাব থেকে গেছে, তাই না? ওদের শিক্ষাটা যথাযথ হয়নি সেই জন্য। এবং সেই যথার্থ শিক্ষাটা যদি ওরা পেত, তাহলে এই ধরনের কাজ কখনোই কোনো মানুষ অন্তত করবে বলে আমার তো মনে হয় না। তো কাজেই মানুষকে মানুষ হতে হবে। মানুষ তো পশুর দিকে চলে গেলে তো সে তো ডেরোগেশন হয়ে গেল। আমি মানুষের থেকে আরও উপরে উঠব। প্রতিদিন আমি আমার নিজের সঙ্গে লড়াই করে গতকালের আমির থেকে আজকের আমি আরও বেশি উত্তম হবে, উত্তরোত্তর আমার আরও, মানে আমি নিজের দিক থেকে আরও বেশি এনরিচড হব। এই যে আজকে আমি আসলাম, তোমাদের সঙ্গে কথা বললাম, এটাতে আমি অনেক বেশি এনরিচড হলাম, তাই না? আমার অভিজ্ঞতা আমরা অনেক কিছু জানলাম, তাই না? তো সেইভাবে তো আমরা এগোতে থাকবো যত। কিন্তু আমরা এরকম একটা কাজ করা মানে তো আবার সে 100 বছর পিছিয়ে গেল, এবং আবার সেই রাজনীতি, আবার কিন্তু রাজনীতিও প্রবেশ করে গেল। কারণ এই কাশ্মীর ইস্যুটা একটা বড় রাজনীতির বিষয় হয়ে রয়েছে বিগত এতগুলো বছর থেকে। সেই জায়গায় আবার তৈরি হলো নতুন করে রাজনীতি। আর রাজনীতি এখন মানে এত ক্ষুদ্র অর্থে সেটা ব্যবহার হচ্ছে। সেটা রাজার নীতি, রাজা মানে তো একটা সেই সব থেকে মাননীয় একজন মান্যগণ্য ব্যক্তি, তার যে নীতি, তিনি যে সেটা মানে হলো কিভাবে সুন্দরভাবে একটা রাষ্ট্রকে শাসন করা যাবে, সুন্দরভাবে তার আরও শ্রীবৃদ্ধি হবে, সে আরও এগিয়ে যাবে, সেটার জন্যই রাজনীতি। কিন্তু এখন রাজনীতিটা মানে খুবই একদম সংকীর্ণ অর্থে ব্যবহার হচ্ছে, এবং তার কারণ তার অ্যাপ্লিকেশন খুব মানে ভাবে হচ্ছে, মানে সেটা ডিজায়ারেবল না যেভাবে তার অ্যাপ্লিকেশনটা হচ্ছে, তাই না? একদম একদম সেটাই তো আসল তার অর্থ থেকে এটা অনেক দূরে সরে গেছে। অঙ্গনেও আগে রাজনীতি ছিল, কিন্তু সেই রাজনীতিটা একেবারে অন্য ছিল সব ক্ষেত্রেই, তাই। এবার সেইখানে মানে আগেকার দিনে আমরা যখন এই যে যাদের সম্বন্ধে পড়েছি ইতিহাস বইতে, যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু, মানে যারা রাজনীতি করতেন, তাদের আমরা মানে শ্রদ্ধার আকারে দেখি, তাদের সম্বন্ধে আমরা ইতিহাস বই পড়ি, তাদের মানে শ্রদ্ধায় মাথা অবনত হয়ে যায়। তারা মানে কত স্যাক্রিফাইস করে গেছেন। মানে রাজনীতি করা মানে হলো তারা একটা স্যাক্রিফাইসিং ক্যারেক্টার থাকবে, তারপরে কি নিজের জীবনটা তারা মানে আত্মত্যাগ, সেটা না হলে সে রাজনীতিক বলা যায় না যে তারা দেশে, না? কিন্তু সেটা এখন তো পুরো সেই কনসেপ্টটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক পরিবর্তন হয়েছে। একজন অবশ্যই শিক্ষিকা, কিন্তু তার পাশাপাশি যদি বলা যায় শিক্ষাবিদও বটে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সমস্ত ভিউয়ার্সদের জন্য, কারণ প্রচুর ভিউয়ার্স এমন রয়েছে যারা হয়তো এই যে পিছিয়ে পড়া শ্রেণীর থেকেও রয়েছে, আবার হয়তো ভালো জায়গার থেকেও রয়েছে, সব রকমের মানুষ রয়েছে। তো সেই সমস্ত পড়ুয়াদের জন্য, সেই সমস্ত মেয়েদের জন্য কি বার্তা থাকবে তোমার? বার্তা থাকবে যে কাজটাই তোমরা করো না কেন, সেটা একদম হোল হার্টেডলি করবে, ঐকান্তিকভাবে করবে, ভালোবেসে করবে, নিজের 100% দিয়ে করার চেষ্টা করবে। যে তোমাকে সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে এমন তো না, সবাই সেটা হতে পারে না। কিন্তু তুমি যে কাজটা করবে বলে ভাবছো, যে তুমি যেটা আমি এটা করব। আর আমাদের মধ্যে তো এন্টারপ্রেনারের খুব অভাব। আগে তো বাঙালি মানে ব্যবসার দিকে বাঙালির সেই চাঁদ সদাগর সেই সমস্ত থেকে কত এনরিচ ছিল, কিন্তু সেইখানে এখন আমাদের যেন একটা চলেই এসছে যে আমরা অন্যের গোলামি করব, সেটাই আমাদের। কিন্তু কাজেই সেটা করে তোমরা যদি নিজেরাও কোনো একটা বুটিকও যদি করো বা অন্য কোনো কিছু করো, কিন্তু তোমাদের এন্টারপ্রেনারশিপও যদি হয়, কিন্তু সেটাতে তোমরা প্রাণ ঢেলে করবে, এবং সব সময় জেনে রাখবে যে নিজের পায়ে নিজের দাঁড়ানো, নিজের ভার নিজে বহন করা, এবং তার সঙ্গে পরিবারের ভার নেওয়া বা অন্যদের ভার নেওয়ার মতো আনন্দ আর কোনো কিছুতে নেই। এবং তার সঙ্গে নিজেকে যথার্থভাবে শিক্ষিত করে তুলতে হবে। আর একটা ছেলেকে শিক্ষা দেওয়া মানে বলা হয় একজনকে শিক্ষা দেওয়া, আর একটি মেয়েকে শিক্ষা দেওয়া মানে সারা পরিবার শিক্ষিত হয়, কারণ সে আরেকটি পরিবারের তার ঘরণী হবে, তাই তার নিজের বাচ্চাদের মানুষ করবে।
করবে। কাজে যথার্থ শিক্ষা, মানে শিক্ষা মানে কিন্তু শুধু একাডেমিক কোয়ালিফিকেশন না, বা পুঁথিগত যে আমি বিশাল কতগুলো বিএ এমএ নিয়ে বসে থাকলাম কিন্তু আমার আচার ব্যবহারে সেটার কোনো প্রতিফলন নেই, আমার মনে কোনো উদারতা নেই, হ্যাঁ, আমি হিংসে করি, হ্যাঁ, আমি পরশ্রী কাতর, বা আমি লোভী, সেই শিক্ষা কিন্তু আমরা চাই না। হ্যাঁ, তোমার সেই দিক দিয়ে একাডেমিক কোয়ালিফিকেশন কম থাকতে পারে, কিন্তু তুমি যথার্থ মানুষ হও, সত্যিকারের ভালো। এই যে রামকৃষ্ণ বলো বা অন্য যারা আছেন আমাদের, তাদের কি পুঁথিগত শিক্ষা তো সেরকম ছিল না, কিন্তু তারা মানুষের মতো মানুষ হওয়ার জন্য সবাইকে বলে গেছেন। তো কাজে সেই আমাদের বাঙালিদের কিন্তু মানে সেই রেনেসাঁ বা নবজাগরণ আমাদের কিন্তু খুব সমৃদ্ধ জাতি আমরা, বাংলার ইতিহাস কিন্তু খুব সমৃদ্ধের ইতিহাস। হ্যাঁ, কাজে বাঙালির মেধা বলো, আগে যে বলতো যে মানে যেটা বাংলা আজ ভাবে সারা ভারত তার পরে ভাবে, মানে বাংলাই পথ দেখাতো। কাজে সেইখান থেকে তো অনেকটা আমরা বিচ্যুত হয়ে গেছি। কাজে তোমরা যারা রয়েছো, তোমরা আগামী প্রজন্ম, তোমাদের উপরে আমাদের অনেক আশা। তোমরা সেইটা কেটে বেরিয়ে একটা নতুন বাংলা গড়ে দেখাও, যেটা দেখে আমরা বলবো যে না, সত্যি আমাদের ছেলেমেয়েরা পারলো। বাহ, ভীষণ ভালো বললে তুমি। সত্যি তাই, আগামী প্রজন্মের কাছে কিন্তু একটা ভীষণ ভালো বার্তা দুর্বাদি দিলেন, যে একটা এমন বাংলা, যেই বাংলায় একেবারে শিক্ষিত মানুষ, শিক্ষিত মানে কিন্তু শুধু পুঁথিগত নয়, সঠিক অর্থে মানুষ হয়ে তৈরি হও, এবং এই বার্তাই কিন্তু তিনি দিলেন। সত্যি আবারও বলছি দুর্বাদি, তোমাকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, এবং শুধু 1.5 বছর তো তুমি স্কুলে রয়েছো, কিন্তু তুমি যে স্কুলের সঙ্গে থাকবে এবং যেইভাবে তুমি রয়েছো এই মেয়েদের সঙ্গে, এভাবেই কাটাও, এভাবেই হাসি খুশি থাকো। আর অবশ্যই আবৃত্তি আর নাটক তো তোমার রইলই আগামীর জন্যে। এবং আমরা কিন্তু আজ স্টুডিওতে দুর্বাদিকে পেয়ে গিয়েছিলাম অল্প সময়ের জন্য, এবং অনেক কথা তার কাছ থেকে জানলাম, তার ভালো লাগা, তার খারাপ লাগা, তার প্রতিকূলতা, সব মিলিয়ে কিন্তু একটা সুন্দর মানুষ, সুন্দর মনের মানুষ। কারণ তার বার্তার মধ্য দিয়ে, তার কথার মধ্য দিয়েই কিন্তু তার প্রকাশ একেবারে পাওয়া যাচ্ছে বা আমরা পেয়েছি। তো দুর্বাদি, ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এবং অবশ্যই পডকাস্ট যারা যারা দেখছেন, তারা কি বলছেন ক্যামেরার ওপার থেকে, তাদের কেমন লাগলো সেই মতামতও কিন্তু অবশ্যই জানাতে একদম ভুলবেন না। তো আবারও হাজির থাকছি আরও কোনো অতিথি নিয়ে। নিশ্চয়ই আপনারা তো রয়েছেনই একেবারে প্রতিদিন যেই সময় আমরা থাকি এই পডকাস্ট নিয়ে। ধন্যবাদ।